28 মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির বাধা, শ্রীলঙ্কা সংগ্রহ 311, তাসকিনের হ্যাটট্রিক। সিলেটের আতিয়া মহল পুলিশে হস্তান্তর, চলছে সেনাবাহিনীর ব্রিফিং, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেনাবাহিনীর ব্রিফিং। মতিঝিল আইডিয়ালের 50 শিক্ষকের সনদ জাল, আন্দোলনের হুমকি অভিভাবকদের। বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের খেলা। তাসকিনে হ্যাটট্রিকে 311 রানে থেমেছে লঙ্কানরা। সিরিজ নিশ্চিতে মাশরাফিদের লাগবে 312 রান। তৃতীয় ওভারে সাফল্য পায় বাংলাদেশ। গুণাতিলকাকে ফেরান মাশরাফি। দ্বিতীয় উইকেটে 111 রানের জুটি করেন তারাঙ্গা ও মেন্ডিস। নিজের 200তম ওডিআইতে 50 করেন তারাঙ্গা, কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হন এ ওপেনার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর তাসকিনের শিকার হন মেন্ডিস। চান্দিমাল, গুণারত্নে ও সিরিওয়ার্ধনের ছোট ছোট ইনিংসে লঙ্কানদের স্কোর 300 ছাড়ায়। ইনিংসের শেষ ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে 3 ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তাসকিন। ওডিআইতে এটি বাংলাদেশের পঞ্চম হ্যাটট্রিক। বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে নিয়ে কথা বলতে ডাম্বুলা থেকে আছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল লতিফ, এই মুহূর্তে বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে, মাঠের কর্মকর্তারা কিছু জানাচ্ছেন কখন নাগাদ খেলা আবার শুরু করতে হবে? বৃষ্টি কি এখনো পড়ছে কিনা? বৃষ্টি অনেক জোরে সোরে পড়ছে, একদম মুষলধারায় যাকে বলে, এবং আমরা যতদূর এখান থেকে জেনেছি যে পাহাড়ি বৃষ্টির আচরণ খুব ঘন ঘন চেঞ্জ হয়, এই চেঞ্জ যায়, এই আবার চলে আসে। তো অনেক বেশি জোরে এখন বৃষ্টি হচ্ছে, কখন থামবে এটা বলা যাচ্ছে না, এবং থামার পরেও যদি বৃষ্টি এখনও থেমে যায় তাহলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে মাঠ খেলার জন্য প্রস্তুত করতে। এখনো বৃষ্টি যদি এখনো থামে তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে বৃষ্টি খেলার জন্য রেডি হতে। বাপ্পি, আপনি আমাদেরকে জানিয়ে দিবেন এরপরে কি হচ্ছে। এই মুহূর্তে সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান নিয়ে চলছে সংবাদ সম্মেলন, আমরা চলে যাচ্ছি সেখানে। সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে তারা চিহ্নিত করে যে সিলেট সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের শিববাড়ি পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত কোনো এক বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে। গত 24শে মার্চ রাত আনুমানিক 1:30টার সময় পুলিশ বাহিনীর সদস্যরা এলাকায় রাত আনুমানিক 4:30টায় তারা নিশ্চিত হন যে আতিয়া মহল নামক 5তলা বাড়িটির নিচতলা একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে। অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা সাথে সাথে আতিয়া মহলের নিচতলার 6টি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেন এবং ভবনের মূল প্রবেশপথে কলাপসিবল গেটটি তালা দিয়ে বন্ধ করে দেন। একই সাথে ভবনটি সব দিক থেকে ঘিরে ফেলেন। 5তলা বাড়িটির প্রতিটা তলায় 6টি করে মোট 30টি ফ্ল্যাট আছে। ঘটনার সময় 28টি ফ্ল্যাটে বাসিন্দারা তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। জঙ্গিরা পুলিশ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। সিলেট পুলিশ বাহিনীর জঙ্গিদের সক্ষমতা ও 28টি পরিবারের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তারা তাদের বিশেষ দক্ষতা সম্পন্ন সোয়াটের সহায়তা কামনা করে এবং বাড়িটিকে নিশ্চিদ্রভাবে ঘিরে রাখে। এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিজ নিজ ফ্ল্যাটে দরজা জানলা বন্ধ করে যতটুকু সম্ভব নিরাপদে অবস্থান করার চেষ্টা করেন। ইতিমধ্যে জঙ্গিরা তাদের ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলে এবং ভবনের মূল ফটকে বিশাল আকৃতির বিস্ফোরক স্থাপন করে। এমনকি একটি ফ্রিজ ও মোটরসাইকেলেও বিস্ফোরক লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এছাড়া পুরো ভবনের সিঁড়ি সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরক স্থাপন করে পুরো ভবনটাকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ করে তোলে। ইতিমধ্যে ঢাকা থেকে পুলিশের সোয়াটের সদস্যরা 24 তারিখ আনুমানিক বিকেল 4টার সময় অপারেশন এলাকায় উপস্থিত হয়। সোয়াটের সদস্যগণ তাদের পর্যবেক্ষণ, পরিকল্পনা ও বিচার বিশ্লেষণ শেষে বাসিন্দাদের নিরাপত্তা এবং বিস্ফোরকের ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন। পুলিশ প্রশাসনের অনুরোধে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেনাবাহিনী অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে।
17 পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল পরদিন অভিযান শুরু করে। উপস্থিত পুলিশ বাহিনীর নিকট থেকে জানা যায় যে ভবনের নিচতলায় 3 জন পুরুষ ও 1 জন মহিলা সহ মোট 4 জন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরক সহ অবস্থান করছে। মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিক নির্দেশনার আলোকে সেনাবাহিনী অপারেশন পরিকল্পনা প্রণয়ন করে। অপারেশনে মূলত 2টি প্রায়োরিটি নির্ধারণ করা হয়। প্রথমত, ভবনের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, জঙ্গিদের নির্মূল করা। অপারেশনের প্রথম পর্বটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল অবলম্বন করে আনুমানিক দুপুর 1টার মধ্যে ভবন থেকে 30 জন পুরুষ, 27 জন মহিলা এবং 21 জন শিশুসহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় এই পর্বটি অত্যন্ত সফলভাবে শেষ হয়। এ সময় বৈরী আবহাওয়া অপারেশন সফলভাবে শেষ করার জন্য বিশেষ নিয়ামক হিসাবে কাজ করে। পুরো ভবনের 5 তলা থেকে দোতলা পর্যন্ত উদ্ধার কাজ অত্যন্ত সন্তর্পণে সম্পন্ন করা সম্ভব হয়। তবে নিচতলার উদ্ধার কাজ ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কমান্ডো সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব পন্থা অবলম্বন করে তাদের এই নিচতলার সকল সদস্যকে বা সকল বাসিন্দাকে অত্যন্ত নিরাপদে সরিয়ে আনে। এরপর অভিযানের দ্বিতীয় পর্ব তথা জঙ্গিদের নির্মূলের কাজ শুরু হয়। এ পর্বে সেনাবাহিনীর কমান্ডোদের পাশাপাশি স্নাইপার দল, এপিসি সহ বিশেষায়িত অনেক সদস্য নিজ নিজ দায়িত্ব পালন করেন। 3 দিন একটানা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে 27শে মার্চ বিকেলের মধ্যে 4 জন জঙ্গিকে নির্মূল করা হয়। মূলত গতকালই অভিযান শেষ হয়, তবে আরও বিশদ তল্লাশি এবং নিশ্চিত হওয়ার জন্য আজকের দিনটাও ব্যবহার করা হয়। গতকাল 2টি মৃতদেহ পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল। বাকি যে 2টি মৃতদেহ ছিল সেগুলো সুইসাইডাল ভেস্ট পরিহিত থাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিরাপত্তার বিবেচনা এবং পুলিশ প্রশাসনের পরামর্শে ঘটনাস্থলেই এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। সকল কার্যক্রম শেষে আজ বিকেলে ভবনটি ক্রাইম সিন হিসেবে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় এবং অপারেশন টয়লেটের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অপারেশন পরিচালনায় পুলিশ, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, স্থানীয় প্রশাসন সহ এলাকাবাসী যে সহায়তা প্রদান করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। অপারেশন টয়লাইট যে কোনো ক্রাইসিস মোকাবেলায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার একটি মাইলফলক হয়ে থাকবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে। অপারেশন চলাকালীন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ও পেশাদারিত্ব আমাদের অপারেশন পরিচালনায় সহায়তা করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় এ ধরনের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া অত্যন্ত সফলভাবে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদসংকুল পরিস্থিতি মোকাবেলায় অতীতের ন্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। প্লিজ বলুন। সেখানে বিস্ফোরক ছাড়া আর কোনো আলামত বা অন্য কোনো নথিপত্র আপনাদের কাছে পেয়েছেন? অপারেশনটা আপনারা যদি
পারিপার্শ্বিকতা বুঝতে হবে। এর আগে আমি কয়েকবার ব্যাখ্যা করেছি যে প্রথমত যেই সকল জঙ্গি ছিল আমাদের যে বিশ্লেষণ তাতে মনে হচ্ছে তারা বেশ ভালো প্রশিক্ষিত, তাদের কাছে বিশাল পরিমাণে বিস্ফোরক ছিল এবং সেগুলো ব্যবহার করে তারা পুরো ভবনটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এবং এ ধরনের একটা ভবন, যেটা পাঁচতলা ভবন, প্রায় 30টা ফ্ল্যাটে 150-র বেশি রুম রয়েছে, এখানে কোথায় কোন অবস্থায় কোথায় লুকিয়ে আছে, কিভাবে আছে, প্রতিটা স্টেপ ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমি বারবার বলছি যে অপারেশনটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। আর আপনি যে দ্বিতীয় প্রশ্ন করলেন যে এখান থেকে আলামত বা যে সমস্ত এভিডেন্স সেগুলোর কালেকশন প্রক্রিয়া বিস্তারিত চলবে, সেগুলো করার জন্য পুলিশ এবং র্যাবের যে সমস্ত ইনভেস্টিগেশন টিম আছে, এর পাশাপাশি অনেক সংস্থা আছে, তারা তাদের কাজ করবে। এগুলো পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। আমি মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করি। আমার জানবার বিষয় যে আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আস্তানা আবিষ্কার করেছে এবং তাদের এক পর্যায়ে ঝুঁকি বিবেচনায় আপনাদের আহ্বান করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনারা অপারেশন পরিকল্পনা করেছেন। তো এই ধরনের অপারেশন চালাতে কি আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নেই, কিংবা আপনারা যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন পরবর্তী কোনো সময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব কিংবা বিশেষ নির্দেশনা দেওয়া আছে? প্রত্যেকটা বাহিনীর নিজস্ব কৌশল আছে এবং এই যে অপারেশনগুলো পরিচালিত হয় তার বিভিন্ন ধাপ আছে। কোন পর্যায়ে কোন বাহিনী কারা কাজ করবে সেগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। পুলিশ বাহিনীর সদস্যরা দেশব্যাপী অনেক সফল অভিযান পরিচালনা করছেন। আমি এটাও বললাম যে 15 মার্চ তারিখেই তারা একটা সফল অভিযান সীতাকুণ্ডে অলমোস্ট সিমিলার একটা অপারেশন পরিচালনা করেছেন। তবে এখানে এসে যেই অবস্থাটা দেখেছেন সেখানে তাদের বিবেচনা হয়েছে যে তাদের যে এক্সপার্টিজ আছে তার থেকে সেনাবাহিনীর এক্সপার্টিজ ব্যবহার করলে আরও সফলভাবেই অপারেশনটা পরিচালনা করা যাবে। বিশেষ করে যে 78 জন বাসিন্দা ওই বাসায় ছিলেন এই পাঁচতলা পুরো ফ্ল্যাটের মধ্যে, তাদের নিরাপত্তা বিবেচনা, তাদেরকে নিরাপদভাবে ওখান থেকে বের করে নিয়ে আসাটা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। এবং যার দরুন বারবার আমি বলছি যে এখানে অনেক কেয়ারফুলি এবং বিভিন্ন টেকনিক ফলো করে এই অপারেশনটা পরিচালনা করতে হয়েছে, যার দরুন আলটিমেটলি সেনাবাহিনীকে ইনভলভ করতে হয়েছে। প্লিজ আপনি বলুন। আমার নাম শামসুর রহমান। যখন আমি আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনারা যে অপারেশন করেছেন এবং তারা এখান থেকে ডাম্বুলায় বৃষ্টির কারণে এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ওয়ানডে। সবশেষ খবর জানাতে ডাম্বুলায় আছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল লতিফ, বাপ্পি, বৃষ্টি আরো জোরে পড়ছে, খেলার ভবিষ্যৎ কি জানতে পেরেছেন আপনি? সর্বশেষ গ্রাউন্ডসম্যান কারোর সাথে কথা হয়েছে কিনা, কর্তৃপক্ষ কেউ কিছু আপনাদের কিছু জানিয়েছেন কিনা, প্রেস বক্সে নতুন কি খবর জানা গেছে শেষ পর্যন্ত? কালেক্টর প্রেস বক্সে আসলে আমরা সবাই অধীরভাবে অপেক্ষা করছি যে নতুন তথ্য জানার জন্য, কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। গ্রাউন্ডসম্যানদের কাছে আমাদের যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই, কারণ নিচতলায় যেখান দিয়ে আসলে গ্রাউন্ডসম্যানদের কাছে পৌঁছানো সম্ভব সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে কোনো নেই। তবে আপনার সাথে সবশেষ যখন কথা বলি তারপরে প্রায় 20 মিনিটে কিন্তু দুবার বৃষ্টি কমেছে, 3বার একদম মুষলধারে আবারও বৃষ্টি এসেছে। আমি এখনো দেখছি এখন কিন্তু এই মুহূর্তে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, কিন্তু
গ্রাউন্ডসম্যানদের কোনো তৎপরতা মাঠে আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। তারা হয়তো আশঙ্কা করছে যে আবারও হয়তো জোরে এই বৃষ্টি আসতে পারে। খালেদ ভাই, এই ফাঁকে একটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই যে ঠিক 4 বছর আগে পাল্লে খেলেতে বাংলাদেশ যখন শ্রীলঙ্কা সফর করছিল, সেদিনও কিন্তু সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা 300 বেশি টার্গেট দিয়েছিল এবং সেই ম্যাচ বৃষ্টির কারণে কমিয়ে আনা হয়। 28 ওভারে 182 রানের টার্গেট ছিল বাংলাদেশের এবং সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ জেতে। সুতরাং এখন পর্যন্ত আমরা প্রেস বক্সে যারা আছি তারা সবাই আশা করছি যে এই মুহূর্তে বৃষ্টি থেমে যাবে এবং বাংলাদেশের সামনে একটি শর্ট ওভার কমিয়ে হলেও একটা টার্গেট থাকবে। খালেদ ভাই, যারা এই মাঠে খেলা দেখেছেন, খেলার দায়িত্বে রয়েছেন, তারা কি কিছু বলছেন যে কখন নাগাদ খেলা শুরু হলে খেলাটি হতে পারবে বা কখন খেলাটি আসলে কল অফ করা হতে পারে, সেরকম কোনো কিছু কি বলছেন কিনা? মানে খেলা চলার জন্য আর কতটা সময় আমাদের হাতে রয়েছে? যারা বলছেন, তারা যারা দেখেছেন আগে খেলা এখানে, তারা কিন্তু বলছেন যে প্রায় সময় হয়ে এসেছে, আর যদি এরকম 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না কমে যায় তাহলে হয়তো কল অফ হয়েও যেতে পারে ম্যাচটি। তবে একটি সুখবর আপনাকে এই মুহূর্তে দিয়ে যেতে যে বৃষ্টি একেবারেই নেই বললেই চলে, একদম গুড়ি 2-1 ফোঁটা পড়ছে। যদিও গ্রাউন্ডসম্যানরা এখনো আসেনি, কিন্তু আকাশের ভাবগতিক দেখে মনে হচ্ছে বৃষ্টি এবার হয়তো থেমে যাবে। আমরা কিন্তু সেই আশা করছি। ওকে, আমির লতিফ বাপ্পি, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অন্তত 50 শিক্ষকের বিএড সনদ জাল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষকের সনদ বৈধ নয় বলেও প্রমাণ মিলেছে। আর অভিভাবকেরা বলছেন, জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামবেন তারা। রাজধানীর ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার শুরুতে আছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাম, যাতে শিক্ষক আছেন 600-র বেশি। এদের মধ্যে অন্তত 50 শিক্ষকের বিএড সনদ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের। এসব শিক্ষকের সনদের বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে স্কুলটির সহকারী প্রধান শিক্ষক সালাম খানের সনদটি বৈধ নয় বলে প্রমাণ পায় মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, সালাম খান যে সনদ নিয়ে সহকারী প্রধান শিক্ষকের চাকরি করছেন সেটি যথাযথ না হয় তার নিয়োগও বিধিসম্মত হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। আইডিয়ালের মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পেয়েছি এবং একটি অভিযোগও ছিল সার্টিফিকেট বিষয়ে সহকারী প্রধান শিক্ষকের। তো সেটা তদন্তের রিপোর্ট আসছে। রিপোর্ট আমাদের এইটুকু দায়িত্ব দেওয়া হয়েছে রিপোর্ট করে মন্ত্রণালয়ে প্রেরণ করা। মন্ত্রণালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্কুলের অধ্যক্ষ। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নেবেন টেলিফোনে জানান তিনি। রিপোর্ট তো অবশ্যই একটা স্কুলে পাঠাবে, পাঠানোর পরে আমরা অবশ্যই নিয়ম মোতাবেক এটা আমাদের জিবিতে তুলবো বিষয়টার ব্যাপারে, বা ওনাদের সাজেশনটা কি, আমাদের সাজেশন গভর্নিং বডি বা কমিটি কি সাজেশন দিবে সেটার উপর। এদিকে ভুয়া সনদে চাকরি নেয়াদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের, নইলে কঠোর আন্দোলনের হুমকি তাদের। শিক্ষক যখন জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের ভুয়া সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করে, তখন এই শিক্ষকদের কাছ থেকে আগামী প্রজন্ম বা জাতি কি শিখবে? এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশি ভর্তি ফি এবং অবৈধভাবে ছাত্র ভর্তির বিষয়ে তদন্ত করে সত্যতা পায় মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অন্তত 50 শিক্ষকের বিএড সনদ জাল, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. ওয়াহিদুজ্জামান। জনাব এস.এম. ওয়াহিদুজ্জামান, শিক্ষকদের জাল বিএড সনদ নেওয়ার এই প্রবণতাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যে অভিযোগটি উঠেছে সেটি আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা, জনাব ওয়াহিদুজ্জামান? হ্যাঁ, অভিযোগটি আমাদের কাছে এসেছে এবং আমরা তদন্ত করেছি। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল সনদের বিষয়টি অবশ্যই একটি ঘৃণ্য বিষয়, এটিকে কখনো সমর্থন করা যায় না। আর একজন শিক্ষক যদি এভাবে নীতি নৈতিকতাহীন হন, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের
শিক্ষা ব্যবস্থার উপরে এর একটি প্রভাব পড়বে এবং শিক্ষক সম্পর্কে মানুষের যে ধারণা সেটি নেতিবাচক হবে। এজন্য এটিকে কখনই প্রশ্রয় দেওয়া যায় না। জনাব এস এম ওয়াহিদুজ্জামান, আপনারা এই জাল যে সনদের বিষয়টি সম্পর্কে যে তদন্ত করলেন সেটি কার অভিযোগের ভিত্তিতে বা কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্তটি আপনারা করলেন? অভিভাবকরা অভিযোগ করলেন নাকি মন্ত্রণালয়ের নির্দেশনাতেই করা হয়েছিল? মন্ত্রণালয় কি এই একটি স্কুলের ব্যাপারে নির্দেশনা দিল? মানে এটি ঘটলো কি করে? মানে এটিকে একটি র্যান্ডম দৈব চয়ন ভিত্তিতে মতিঝিল আইডিয়াল স্কুল? এটি একটি সুনির্দিষ্ট, জি, এটি ছিল একটি সুনির্দিষ্ট অভিযোগ। অভিযোগটি কি অভিভাবকদের কাছ থেকে এসেছিল? সম্ভবত আমরা মন্ত্রণালয় থেকে পেয়েছিলাম। আপনারা মন্ত্রণালয় থেকে পেয়েছেন। এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নানা ধরনের অভিযোগ দেখেছি। আমাদের প্রতিবেদক বলছেন বেশি ভর্তি ফি নেওয়া, অবৈধভাবে ছাত্র ভর্তির বিষয়ে তদন্ত করে সত্যতা মন্ত্রণালয় পেয়েছে। এই স্কুলটির ব্যাপারে মন্ত্রণালয় এত বেশি মনোযোগ দিচ্ছে কারণটা কি আসলে? শুধু এই স্কুল বলে না, যেখানেই অভিযোগ পাওয়া যায় মন্ত্রণালয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদেরকে নির্দেশ দিলে আমরা সেটি তদন্ত করে থাকি। এই মুহূর্তে কি ঢাকার অন্য কোনো স্কুল নিয়ে আপনারা এই ধরনের তদন্ত করছেন কিনা, যে ঢাকায় অন্য স্কুলের শিক্ষক বা যারা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছেন তারা কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বা এরকম কিছু করছেন কিনা? এরকম কোনো তদন্ত কি আপনারা পরিচালনা করছেন স্যার? না, এরকম আর এখন পর্যন্ত আমার জানা নেই। তবে অবশ্যই যখন যেখানে এরকম অভিযোগ আসবে আমরা তা তদন্ত করে খতিয়ে দেখব। স্যার, আমরা কি ধরে নিতে পারি যে শুধু মতিঝিল আইডিয়াল স্কুলের ব্যাপারে আসলে আপনারা তদন্ত পরিচালনা করছিলেন? না না, এরকম কোনো বিষয় না। জনাব যে কোনো স্কুলই যদি এরকম অভিযোগ আসে হয় তাহলে আপনারা তদন্ত করেন। জনাব এস এম ওয়াহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বাগেরহাটের পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। এই পর্যন্ত 4 নারীর মরদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন অন্তত 10 জন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শেষ পর্যন্ত আর কতজনকে উদ্ধার করা গেল? এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করার কার্যক্রম এখন পর্যন্ত চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস উনি আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই উদ্ধার কার্যক্রম শেষ করা হবে। আর এই পর্যন্ত তারা যতজনকে উদ্ধার করে 60 থেকে 70 জন যাত্রী ছিল, তার মধ্যে এখন পর্যন্ত 18 জন নিখোঁজ রয়েছে। এ বাদে আর সকলকেই তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং 30 থেকে 35। অভিজিৎ, আমি এই মুহূর্তে যে সংবাদটি পড়লাম তাতে আমি পড়লাম যে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, আসলে কতজন যাত্রী ছিল সেখানে? আসলে যে কতজন যাত্রী ছিল খালিদ, এই বিষয়টা আসলে কেউই নিশ্চিত করতে পারেনি। আমরা প্রথম দিকে আমরা জানতে পেরেছিলাম যে শতাধিক যাত্রী ছিল, পরে জানতে পারলাম যে 60 থেকে 70 জন যাত্রী ছিল। আসলে এই বিষয়টি হচ্ছে যে এখানে প্রতিদিনই হচ্ছে এই ছোলামবাড়ি আর খেয়াঘাট থেকে পুরাতন যে নৌকাটি আমরা দেখছি তাতে তো শতাধিক যাত্রী আসলে জায়গা হওয়ার কথা না। আপনার কি মনে হয় যারা এই রুটে নিয়মিত চলাফেরা করেন তারা কি কেউ বলতে পারছে যে এখানে আসলে কতজন যাত্রী ছিল? কারণ কতজন যাত্রী ছিল তার উপর নির্ভর করে আসলে কতজন যাত্রীকে আমরা উদ্ধার করলাম, কতজন যাত্রী নিখোঁজ থাকলেন। এইখানে যারা প্রতিদিন যাতায়াত করেন সেইখানকার তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটা বলেছেন যে আসলে নির্দিষ্ট কোনো ধরাবাধা নাই যে এই ট্রলারগুলোতে এই কয়েকজন যাত্রী পার হবেন, আর অতিরিক্ত অর্থে আদায়ের লোভে এবং অতিরিক্ত যাত্রী নিয়েই প্রতিদিন পার করা হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 60 থেকে 70 জন বা প্রায় শতাধিক যাত্রী তারা পার করে থাকেন এই বড় ট্রলারগুলোতে। এই ট্রলারটিতে কতজন ছিল? 60 থেকে 70 জন না শতাধিক? এখন আমরা কোনটা, মানে আপনার কথা নিব না আমরা আগের নিউজে থাকবো? আমরা ওইখানকার যারা স্থানীয় আছেন এবং যারা ওইখান থেকে যারা এই সাথে পার হয়ে এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তাদের কথার উপর ভিত্তি করে আমরা বলছি যে এখন ওই যে ট্রলারটিতে 60 থেকে 70 জন যাত্রী ছিলেন। এই পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে?
ট্রলারের যাত্রীদের মধ্যে কতজনকে উদ্ধার করা গেছে? ট্রলারের যাত্রীদের কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? ট্রলারের যাত্রীদের মধ্যে কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? ট্রলারের যাত্রীদের মধ্যে এখানে যে কন্ট্রোল রুমটি খোলা হয়েছে, এই কন্ট্রোল রুমে যে তথ্য রয়েছে তাতে হচ্ছে যে 18 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, আর 30 থেকে 40 জন তারা নিজেরাই সাঁতরে পারে উঠেছিলেন এবং তারা ইয়ে করেছেন, এবং আর যে 20 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে ট্রলার ডুবির কারণ কি অনেক বেশি যাত্রী বোঝাই করা? অভিজিৎ, ট্রলার ডুবির কারণ কি অনেক বেশি যাত্রী বোঝাই করা? আমরা ওইখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যারা সাঁতরে পার হয়েছেন তারা একটা কারণ বলেছেন যে সবসময় এখানে অতিরিক্ত যাত্রী নিয়েই এই ট্রলারগুলো যাতায়াত করে থাকে, এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে ওই সময় ওই নদী দিয়ে একটি বড় জাহাজ যাচ্ছিল এবং যার ফলে যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল সেই ঢেউয়ের কারণে যাতে এই ট্রলারটি ডুবির কারণ হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে নিয়ে কথা শোনার জন্য ডাম্বুলা থেকে সহকর্মী আমিরুল লতিফের সঙ্গে আবার একটু যোগাযোগ করছি। আমিরুল লতিফ, বৃষ্টি থেমেছে কিনা, খেলা শুরুর কোনো সময় দেখা যাচ্ছে কিনা? আমরা শেষ পর্যন্ত জানতে পারলাম যে 10:30 খেলা শুরুর শেষ সময়। বাপ্পি, আপনাকে আসলে খুশির কোনো খবর এই মুহূর্তে দিতে পারতেছি না, কারণ কিছুক্ষণ আগে ইলশে গুড়ি বৃষ্টি হলো, সেই বৃষ্টির বেগ কিন্তু এখন আবারও বেড়েছে। গ্রাউন্ডসম্যানরা মাঠের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করলো, তারা আবার চলে যাচ্ছে, একটু আবার বৃষ্টির বেগটা হয়েছে। তবে 10:30 হচ্ছে যখন যদি খেলা শুরু হয় তাহলে সেখান থেকে কাট অফ টাইম শুরু হবে, অর্থাৎ কাটেল ওভারের খেলা শুরু হবে। আমি আপনাকে কাটেল ওভারের একটা হিসাব দিতে পারি। যদি 30 ওভারের খেলা হয় সেক্ষেত্রে 223 রান হবে বাংলাদেশের টার্গেট, আর যদি 20 ওভার খেলা হয় তাহলে 167 রান গিয়ে দাঁড়াবে বাংলাদেশের টার্গেটে। তো আমরা এখান থেকে চেষ্টা করছি, বারবারই চেষ্টা করছি জানার যে অফিসিয়ালদের কাছ থেকে যে আসলে কি অবস্থা, কতক্ষণ নাগাদ খেলা শুরু করা যাবে কি না আদৌ। তো তারা এখনো পর্যন্ত কিছু বলছে না, তারা বলছে আগে বৃষ্টিটা থামতে দাও, তারপরে আমরা আসলে হিসেব করে দেখবো মাঠে গিয়ে যে কতক্ষণের মধ্যে খেলা শুরু করা যাবে। তারেক ভাই, এই মুহূর্তে যারা দর্শক ছিলেন, আমরা দেখছিলাম আজকে সারাদিনই বিপুল উৎসাহ নিয়ে শ্রীলঙ্কা দলকে উৎসাহ যোগাচ্ছিলেন তাদের দর্শকেরা, তারা কি মাঠে আছেন নাকি আবহাওয়ার গতিক দেখে তারা চলে গেছেন মাঠ ছেড়ে? তারা কি আশা করছেন খেলাটি হবে কিনা? তারা আশা করছেন খেলাটি হবে, এবং তারা আমরা কিন্তু 2-1 দর্শক ছাড়া কাউকেই গ্যালারি ছাড়তে দেখিনি। তারা গ্যালারির মধ্যে আসেন এবং তারা নিজেদের মধ্যে পূর্বজেলা তারপরে ঢোল বাজিয়ে নিজেদের দেশের পতাকা নাড়িয়ে মাঝে মাঝে দলবদ্ধ হয়ে গান গেয়ে আসলে নিজের দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারা যথেষ্টই আশাবাদী যে খেলাটা আবারও শুরু হবে। তবে খেলাতে মেঘ, এখনো আকাশে মেঘ আছে এবং আমরা কিন্তু থেমে থেমে বিদ্যুৎ চমকানো দেখতে পাচ্ছি প্রেস বক্সে বসে। সুতরাং আসলে এখনো ঠিক বলা যাচ্ছে না যে খেলাটি আদৌ শুরু হবে কিনা। ডাম্বুলায় এই মুহূর্তে কয়টা বাজে? 8টা। ঠিক ডাম্বুলার সময় এখন 8:20 বাজে। ডাম্বুলার সময় এখন 8:20। আমরা আমিরুল লতিফ বাপ্পি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।